বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের পাতা থেকে সরাসরি আজকের আলোচনা। আমাদের হাতে আছে এই বিখ্যাত উপন্যাসের তৃতীয় খণ্ড, আর আমাদের আজকের মিশন হল এর ভেতর থেকে এক অসাধারণ কাহিনীকে কাটাছেঁড়া করা। গল্পটা এক রাজপুত রাজকুমারীকে নিয়ে, যার আত্মমর্যাদা একটা বিশাল সংকটের মুখে। কারণ দিল্লির বাদশাহ স্বয়ং তাকে বিয়ে করতে চান। একদম। আমরা দেখব কিভাবে একটা চিঠি আর কিছু মানুষের অবিশ্বাস্য আনুগত্য একটা গোটা সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর এই চ্যালেঞ্জটা যে কতটা বড় সেটা বুঝতে হলে তখনকার রাজনৈতিক পরিস্থিতিটা মাথায় রাখতে হবে। ঠিক। সময়টা এমন যখন মুঘল সাম্রাজ্যের সূর্য বলা যায় মধ্য গগনে। প্রায় সব রাজপুত রাজ্যই দিল্লির বশ্যতা স্বীকার করে নিয়েছে, শুধু একজন ছাড়া। একমাত্র ব্যতিক্রম মেওয়ারের রানা রাজসিংহ, যিনি তখনও নিজের স্বাধীনতা টিকিয়ে রেখেছেন। এই অবস্থায় রূপনগরের মতো একটা ছোট্ট রাজ্যের রাজকুমারীর পক্ষে বাদশাহের প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা শুধু কঠিন নয়, প্রায় আত্মহত্যার শামিল। একদম। এতে শুধু তার জীবন নয়, পুরো রাজ্যের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ছিল। গল্পের শুরুতেই আমরা এই ভয়াবহ চাপের ছবিটা দেখতে পাই। হ্যাঁ। রাজকুমারী চঞ্চল কুমারী একা বসে কাঁদছেন, আর তার সখী নির্মল কুমারী তাকে বোঝাচ্ছে। নির্মলের যুক্তিটা কিন্তু খুব সোজা সাপটা ছিল। হ্যাঁ, ও তো বলছে যে দিল্লির বাদশাহের বেগম হওয়া তো ভাগ্যের ব্যাপার, এতে কান্নাকাটির কি আছে। আর তাছাড়া রাজি না হলে বাবার রাজ্যের কি হবে সেটাও তো একটা বড় প্রশ্ন। কিন্তু চঞ্চল কুমারীর কাছে এটা সম্মান আর মর্যাদার প্রশ্ন ছিল, কোনো রাজনৈতিক হিসাব নিকেশ নয়। ঠিক। তিনি নির্মলকে সাফ জানিয়ে দেন বাবাকে আর রাজ্যকে বাঁচাতে তিনি দিল্লি যেতে পারেন, কিন্তু মুঘলের দাসী তিনি হবেন না। আর এর জন্য তার পরিকল্পনাও তৈরি। তিনি নির্মলকে তার হাতের বিষাক্ত আংটিটা দেখিয়ে বলেন যে পথেই তিনি বিষ খেয়ে নেবেন। এখানেই তো সেই বিখ্যাত লাইনটা আসে, হংসী কি বকে সেবা করে। আচ্ছা, এ কথাটা কি শুধু আভিজাত্যের অহংকার, নাকি এর পেছনে আরও গভীর কিছু ছিল? এটা একটা দারুণ প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটাকে বংশগৌরব বা অহংকার মনে হতে পারে। হ্যাঁ। কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখার প্রেক্ষাপটে এর অর্থ আরও গভীর। 19 শতকে দাঁড়িয়ে বঙ্কিম যখন এই ঐতিহাসিক উপন্যাস লিখছেন, তখন তো সময়টা অন্যরকম। ঠিক, তখন তিনি আসলে একটা জাতীয়তাবাদী চেতনা তৈরির চেষ্টা করছেন। হংসী বা আর্য পরিচয়টা এখানে শুধু উঁচু জাতের প্রতীক নয়, এটা একটা স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। আচ্ছা। যা বক অর্থাৎ বহিরাগত শক্তির থেকে নিজেকে আলাদা করছে। তাই চঞ্চল কুমারীর এই কথাটা শুধু ব্যক্তিগত অহংকার নয়, এটা একটা গোটা সংস্কৃতির প্রতিরোধের ভাষা। তার এই এক লাইনের মধ্যে দিয়েই বঙ্কিম একটা বড় রাজনৈতিক বার্তা দিয়ে দিচ্ছেন। একদম। কিন্তু তখন তো চঞ্চল কুমারী প্রায় হাল ছেড়ে দিয়েছেন, কোনো আশাই দেখছেন না। গল্পের মোড়টা ঠিক কোন মুহূর্তে ঘুরল? মোড়টা ঘুরল যখন তার চোখ পড়ল রানা রাজসিংহর একটা ছবির দিকে। হতাশার মধ্যে থেকেই তিনি নির্মলকে জিজ্ঞেস করলেন, প্রতাপ সিংহের বংশধর কি তাকে বাঁচাতে এগিয়ে আসবেন না? নির্মলের উত্তরটা কিন্তু খুব বাস্তববাদী ছিল। হ্যাঁ, ও জিজ্ঞেস করে কেন একজন অচেনা মেয়ের জন্যই মেবারের রানা এত বড় ঝুঁকি নেবেন। আর ঠিক এখানে নির্মল কুমারী তার আসল রূপটা দেখায়। সে শুধু একজন সখী নয়, একজন অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। ঠিক। সে চঞ্চল কুমারীকে রুক্মিণীর উদাহরণ দিয়ে বলে, উদ্ধার পেতে হলে উদ্ধারকারীকে স্বামী হিসাবে বরণ করার সাহস দেখাতে হবে। অর্থাৎ নির্মল তাকে ব্যক্তিগত সংকট থেকে বের করে একটা রাজনীতিক চাল দেওয়ার রাস্তা বাতলে দিল। বাহ। ঠিক তাই। নির্মল বুঝতে পেরেছিল যে শুধু বাঁচাও বাঁচাও বলে কাঁদলে কেউ আসবে না। আবেদনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে রাজসিংহের ধর্ম, অহংকার আর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সবকিছু একসাথে নাড়া খায়। সবকিছু। ঠিক সেই সময়েই যোধপুরী বেগমের এক বাঁদী এসে চঞ্চল কুমারীর সাথে দেখা করে। এই ঘটনাটা নিশ্চয়ই তাকে আরও শক্তি জুগিয়েছিল। অবশ্যই। এই ঘটনাটা চঞ্চল কুমারীর মনে একটা নতুন ভরসা যোগায়। তিনি বুঝতে পারেন মোগলদের বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি একা নন। তাহলে পরিকল্পনাটা এবার বাস্তব রূপ পেতে শুরু করল। চঞ্চল কুমারী তার সবচেয়ে বিশ্বস্ত লোক কুল পুরোহিত অনন্ত মিশ্রকে ডেকে পাঠালেন এবং তাকে সবটা খুলে বললেন। অনন্ত মিশ্রই রাজসিংহের কাছে চিঠি লেখার পরামর্শ দেন। কিন্তু মজার ব্যাপার হল, নির্মল কুমারী জেদ ধরে যে চিঠিটা কোনো পুরুষ নয়, মেয়েরাই লিখবে। মেয়েলি বুদ্ধির। হ্যাঁ,
এই মেয়েলি বুদ্ধি বলতে ও ঠিক কি বোঝাতে চেয়েছিল? নির্মল আসলে বোঝাতে চেয়েছিল যে এই চিঠিটা শুধু সাহায্যের আবেদন হবে না, এটা হবে একটা মনস্তাত্ত্বিক চাল। মানে এমনভাবে শব্দ সাজাতে হবে যা একাধারে আবেদন, অভিযোগ, চ্যালেঞ্জ এবং প্রতিশ্রুতি। এটা একটা কূটনৈতিক দলিল যা একজন রাজার মনকে বশ করতে পারে। আচ্ছা। পুরুষরা হয়তো বীরত্বের ভাষায় লিখত, কিন্তু নির্মল জানত যে এখানে আবেগের সাথে বুদ্ধির এমন একটা মিশ্রণ দরকার যা শুধু একজন নারীই তৈরি করতে পারে। চিঠি তো লেখা হলো, কিন্তু শুধু শব্দ দিয়ে কি একজন রাজার মন গোলানো যায়? কঠিন প্রশ্ন। চঞ্চল কুমারী জানতেন এর সাথে এমন কিছু একটা জুড়তে হবে যা রাজসিংহের ধর্ম আর অহংকারকে একসাথে বেঁধে ফেলবে, আর ঠিক সেখানেই রাখির ভূমিকা আসে। একদম। চঞ্চল কুমারী অনন্ত মিশ্রের হাতে একটা মুক্ত রাখি দিয়ে বলেন, রাজপুত কুলের যিনি চূড়া, তিনি কখন রাজপুত কন্যার প্রেরিত রাখি অগ্রাহ্য করিবেন না। ঠিক। রাজপুত সংস্কৃতিতে রাখি পাঠানো মানে শুধু ভাই বোনের সম্পর্ক নয়, এটা শরণাগতের রক্ষার প্রতীক। তাই তো। একজন নারী যখন কোনো পুরুষকে রাখি পাঠায়, তখন সেই পুরুষ তাকে রক্ষা করতে ধর্মত বাধ্য। চিঠিটা ছিল রাজনৈতিক প্রস্তাব, আর রাখিটা ছিল সেই প্রস্তাব রক্ষা করার নৈতিক বন্ধন। রাজসিংহের পক্ষে এটাকে অগ্রাহ্য করা অসম্ভব ছিল। মোটেও সহজ ছিল না। অনন্ত মিশ্র যাত্রাপথে 4 জন বণিকের সঙ্গে যোগ দেন। কিন্তু পাহাড়ের এক নির্জন রাস্তায় দেখা যায় ওই বণিকরাই আসলে ছদ্মবেশী দস্যু। তারা অনন্ত মিশ্রের সবকিছু, টাকা, চিঠি আর সেই বেচ্ছেন্য রাখি সবকিছু কেড়ে নেয়। তারা অবশ্য পুরোহিতকে প্রাণে মারেনি, একটা গাছের সাথে বেঁধে রেখে চলে যায়। আর এখানেই আমাদের গল্পের নায়কের প্রবেশ। রানা রাজসিংহ। তিনি দূর থেকে পুরো ঘটনাটা দেখছিলেন। দস্যুরা চলে যেতেই তিনি এসে অনন্ত মিশ্রকে মুক্ত করেন। আর এর পর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। রাজসিংহ একা ওই দস্যুদের গুহায় ঢুকে কি ক্ষিপ্রতার সাথে তাদের দমন করলেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র রাজসিংহের বীরত্বের একটা দুর্দান্ত ছবি এঁকেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল চতুর্থ দস্যু মানিকলালের সাথে তার কথোপকথন। হ্যাঁ, কারণ মানিকলাল ধরা পড়ার পর নিজের জীবনের জন্য নয়, তার মাতৃহীন শিশুকন্যার জন্য প্রাণ ভিক্ষা চায়। এই মানবিক আবেদনটা রাজসিংহের মন ছুঁয়ে যায়। কিন্তু একজন রাজা হয়ে দস্যুকে ক্ষমা করে দেওয়াটা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল না? মানে সাধারণ কোনো রাজা কি এটা করতেন? সাধারণ রাজা হয়তো করতেন না, আর রাজসিংহ সাধারণ ছিলেনও না। ঠিক। তিনি মানিকলালকে জীবন দিলেন, কিন্তু ব্রাহ্মণের জিনিস ছিনতাই করার অপরাধে তাকে শাস্তিও দিলেন। আর মানিকলাল যখন বিনা দ্বিধায় নিজের আঙুল কেটে সেই দণ্ড গ্রহণ করল, তখন রাজসিংহ তার মধ্যে শুধু সাহস নয়, প্রভু ভক্তিও দেখতে পেলেন। তিনি মানুষ চিনতে ভুল করেননি। মানে একজন দস্যুকে ক্ষমা করে নিজের সেনাদলে জায়গা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি শুধু একজন বীর নন, একজন জোহরিও। একদম। যিনি সঠিক মানুষ চিনে তাকে সুযোগ দিতে জানেন। তার মানে মানিকলালের জীবনের মোড় এখানেই ঘুরে গেল। সে একজন সাধারণ দস্যু থেকে রানার সবচেয়ে বিশ্বস্ত অনুচরে পরিণত হওয়ার পথে প্রথম পা রাখল। ঠিক। যাক, এবার রাজসিংহের হাতে সেই চিঠিটা এসে পৌঁছাল। কি এমন লেখা ছিল ওই চিঠিতে যা একটা যুদ্ধ শুরুর জন্য যথেষ্ট ছিল? চিঠিটা ছিল কূটনৈতিক বুদ্ধির এক অসাধারণ নিদর্শন। চঞ্চল কুমারী নিজেকে বিপন্না বা হীনমতি বালিকা বললেও তার ভাষা ছিল অত্যন্ত দৃঢ় এবং আত্মমর্যাদায় পূর্ণ। হ্যাঁ, তিনি তো শুরুতেই ধর্ম আর বংশের দোহাই দিয়েছেন, তাই না? প্রায় চ্যালেঞ্জ করার সুরে। একদম। তিনি সরাসরি লিখেছেন, আমি রাজপুত কন্যা, কি প্রকারে তুরুকি বর্বরের আজ্ঞাকারিণী হইব? ভাবা যায়। তিনি প্রতাপ সিংহ, সংগ্রাম সিংহের কথা মনে করিয়ে রাজসিংহকে প্রশ্ন করেছেন, আপনি কি তাহাদিগর অপেক্ষা হীনবল? এটা শুধু আবেদন নয়, এটা রাজসিংহের পৌরুষ এবং ঐতিহ্যের প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ। মানে তিনি আসলে বলছেন, এটা শুধু আমার সমস্যা নয়, এটা আপনার পরীক্ষা। ঠিক। আর তারপরেই তো সেই মাস্টার স্ট্রোকটা আসে, ব্যক্তিগত প্রস্তাব। তিনি নিজেকে রাজসিংহের দাসী হিসেবে উৎসর্গ করার কথা বলেন। এই অংশটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা ছিল সবচেয়ে শক্তিশালী চাল। রাজপুত ঐতিহ্যে যুদ্ধে জয় করে নারী লাভ করাটা একজন বীরের জন্য সর্বোচ্চ সম্মানের। আচ্ছা। চঞ্চল কুমারী তাকে শুধু একটা রাজ্য রক্ষা করার অনুরোধ করছেন না, তিনি তাকে বীর হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ করে দিচ্ছেন এবং পুরস্কার হিসেবে নিজেকেই উৎসর্গ করছেন। আর শেষে রাখি পাঠিয়ে একটা বিকল্প খোলা রাখলেন।
হ্যাঁ, যদি স্ত্রী হিসেবে গ্রহণ নাও করেন, ভাই হিসেবে রক্ষা করার ধর্ম থেকেও তিনি সরতে পারবেন না। এই চিঠি পাওয়ার পর রাজসিংহের পক্ষে চুপ করে বসে থাকা অসম্ভব ছিল। চিঠিটা সত্যিই তার মনে গভীর ছাপ ফেলেছিল, কারণ তিনি সাথে সাথে সৈন্য নিয়ে রূপনগরের দিকে রওনা দেন। কিন্তু ওদিকে রূপনগরের সময় দ্রুত ফুরিয়ে আসছিল। অনন্ত মিশ্র ফেরার আগেই মোগল সেনারা চঞ্চলকুমারীকে নিতে হাজির। চঞ্চলকুমারী তখন তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন। তিনি কান্নাকাটি করে বাবার মাধ্যমে সেনাপতির কাছ থেকে 5 দিনের সময় চেয়ে নিলেন। তার একটাই আশা, এই 5 দিনের মধ্যে রাজসিংহের উত্তর এসে পৌঁছাবে। আর এই অপেক্ষার সময়ই মোগল শিবিরে এক রহস্যময় চরিত্রের আবির্ভাব হয়, মেহেরজান নামের এক নর্তকী। এই মেহেরজান আসলে ছদ্মবেশী দরিয়া বিবি। উপন্যাসে দরিয়া বিবির মতো চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই না? একদিকে চঞ্চলকুমারী যখন কুল মর্যাদার প্রতীক, তখন দরিয়া বিবি সম্পূর্ণ ভিন্ন। ঠিক ধরেছ। বঙ্কিমচন্দ্র এই 2 চরিত্রকে পাশাপাশি রেখে সমাজের 2টো ভিন্ন দিক তুলে ধরেছেন। চঞ্চলকুমারী তার সম্মান রক্ষার জন্য এই প্রতিষ্ঠিত ব্যবস্থার মধ্যে থেকেই লড়ছেন। আর অন্যদিকে দরিয়া বিবি সেই ব্যবস্থারই শিকার। হ্যাঁ, যিনি নিজের বুদ্ধি আর সাহস দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন। দুজনেই শক্তিশালী, কিন্তু তাদের লড়াইয়ের ময়দান আর পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এদিকে মানিকলাল গ্রামে ফিরে মেয়ের ব্যবস্থা করেই রানার খোঁজে বেরিয়ে পড়ে। নিজের অনুমান আর অশ্বারোহীদের পথের চিহ্ন দেখে সে ঠিকই খুঁজে বের করে যে রানা দিল্লির পথে একটা সরু গিরিপথে মাত্র 100 জন সৈন্য নিয়ে অপেক্ষা করছেন। মানিকলালের সাথে দেখা হওয়ার পর রানা তাকে জানান যে সরাসরি যুদ্ধে 200 মোগল সেনার সাথে 100 রাজপুতের জেতা প্রায় অসম্ভব। তাই আগে কৌশলে রাজকুমারীকে উদ্ধার করতে হবে। আর এই অসম্ভব কাজের দায়িত্ব তিনি দেন মানিকলালের উপর। মিশনটা হলো মোগল সেনার ছদ্মবেশে রাজকুমারীর শিবিকার সাথে থাকা। কিন্তু এর জন্য তো ঘোড়া, অস্ত্র, পোশাক এসবের দরকার। রানার কাছে তখন দেওয়ার মতো কিছুই ছিল না। মানিকলাল তখন বলে সে ঠকিয়েই এর ব্যবস্থা করে নেবে। আর এখানেই আমরা মানিকলালের চরিত্রের সম্পূর্ণ রূপান্তরটা দেখি। সে রূপনগরের বাজারে এক রসিকা পানওয়ালির সাহায্যে এক মোগল সৈন্যকে প্রেমের ফাঁদে ফেলে। ঘটনাটা বেশ মজার। বেচারা মোগল সৈন্য প্রেম করতে এসে ঘোড়া, পোশাক সব খুইয়ে বসল। হ্যাঁ, মানিকলালের বুদ্ধি দেখে অবাক হতে হয়। এটা আমাদের আলোচনার মূল থিমের একটা নিখুঁত উদাহরণ। একদম। মানিকলালের কাছে কোনো সেনাবল বা সম্পদ ছিল না, কিন্তু সে শুধু নিজের বুদ্ধি দিয়ে মুঘল বাহিনীর এক সৈন্যকে বোকা বানিয়ে তার সবকিছু হাতিয়ে নিল। এটা আবারও প্রমাণ করে যে শক্তি সবসময় তরোয়াল বা বন্দুকের নলে থাকে না। আসল শক্তি থাকে মস্তিষ্কে। তাহলে পরিস্থিতি এখন চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। একদিকে চঞ্চলকুমারীর দেওয়া 5 দিনের সময় প্রায় শেষ, পরদিনই তাকে দিল্লি যেতে হবে। অন্যদিকে একটা সরু গিরিপথে মাত্র 100 জন সৈন্য নিয়ে অপেক্ষা করছেন রানা রাজ সিং। আর মোঘল শিবিরের ভেতরেই ছদ্মবেশে ঢুকে পড়েছে তার সবচেয়ে বুদ্ধিমান চর মানিকলাল, রাজকুমারীকে উদ্ধারের এক অসম্ভব পরিকল্পনা নিয়ে। পুরো কাহিনীটা যদি আমরা দেখি, তাহলে দেখব এটা শুধু বীরত্ব বা যুদ্ধের গল্প নয়। হ্যাঁ, একদমই নয়। এটা বুদ্ধির লড়াই, মনস্তাত্ত্বিক খেলা আর কূটনীতির এক দারুণ উদাহরণ। একজন রাজকুমারীর লেখা একটা চিঠি, একজন সখীর কৌশলগত পরামর্শ, আর একজন প্রাক্তন দস্যুর অবিশ্বাস্য আনুগত্য। এই 3টে জিনিস মিলেমিশে একটা বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে সংঘাতের মঞ্চ তৈরি করল। একদম। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোনো সংঘর্ষে, তা ইতিহাসে হোক বা আজকের দিনে, আসল শক্তিটা কোথায় থাকে? সেটা কি বিশাল সেনাবাহিনী আর অস্ত্রের ঝঞ্ঝানানিতে, নাকি অদৃশ্য কৌশল, গভীর আনুগত্য আর সঠিক সময়ে সঠিক কথা বলার সাহসের মধ্যে?